ডক্টর ইউনূস এবং তার সরকারকে কখনো মার্জনা করবে না এবং তাকে উপযুক্ত তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কি ব্যবস্থা সেটা কিন্তু পরিষ্কার করা হয়নি। নাম্বার 2, বারবার সংকেত দেওয়া সত্ত্বেও, আশ্বাস দিলেও কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি। কি ব্যবস্থা? দেশের শাসন ব্যবস্থাকে সুস্থির করা এবং কন্ট্রোলে আনা যে ব্যবস্থা, সেই ব্যবস্থা কিন্তু ডক্টর ইউনূস নেননি। এবার কেন নেননি সেগুলো কিন্তু পরের নোটে বলা হয়েছে। তারা বলেছেন যে চায়নার সঙ্গে আপনারা 3টে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সই করেছেন। এ সম্পর্কে আমরা যখন জানতে চাই তখন আপনারা আমাদেরকে ভুল তথ্য দিয়েছেন, যেটা অমার্জনীয় অপরাধ। ইউএস কে ভুল তথ্য দেওয়া হচ্ছে অমার্জনীয় অপরাধ, যেটা ক্ষমাহীন চোখে দেখছে ওয়াশিংটন। এখন এখানে চায়না ঢাকা যে সম্পর্ক, সেই সম্পর্কটা এই 3টে চুক্তির মধ্যে একদম পরিষ্কার হয়ে গিয়েছে। এবং চায়না ঢাকা সম্পর্কে কি কি বলছেন ওরা, সেটাও আমি পরে আপনাদের বলছি। কি কি দিয়েছে? আপনারা বলেছিলেন যে এগুলো আগের সরকার করে গেছিল, আপনারা কিছু করেননি, কিন্তু কথাটা সর্বৈব মিথ্যে। এই সমস্ত এমইউ আপনার সরকার করেছে এবং আমাদের হাতে তার সমস্ত তথ্য প্রমাণ আছে। ডক্টর ইউনূসের বিরুদ্ধে যখন আমরা ব্যবস্থা নেব, এই তথ্য প্রমাণগুলো তখন আমরা পেশ করব। তার মধ্যে কি আছে? স্ট্র্যাটেজিক্যাল কৌশল। স্ট্র্যাটেজিক্যাল কৌশল যে অবাধ বিচরণের সুবিধা আপনারা করে দিয়েছেন এই স্ট্র্যাটেজিক্যাল কৌশলে, তার ফলে চায়না ওখানে স্বাধীনভাবে তার স্ট্র্যাটেজি সাজাচ্ছে, যেটা ভারত এবং ওয়াশিংটন কেউই সরল ভাষায় দেখছে না এবং কূটনৈতিক ভাষায় এটাকে বলে অমার্জনীয় অপরাধ। বেজিংকে 3টি সামরিক স্থাপনা, 3 নম্বর, বেজিংকে 3টি সামরিক স্থাপনা স্বয়ংক্রিয় যন্ত্রপাতি স্থাপনের জন্য চুক্তি করেছেন এবং সহযোগিতা করেছেন, যা ভারত এবং ওয়াশিংটনের ইন্দো প্যাসিফিক যে আপনার আছে, নীতি আছে, সেই নীতির পরিপন্থী। এ ব্যাপারে অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত। দিল্লি ওয়াশিংটন দ্রুত এই জায়গা থেকে ঢাকা সরে আসুক, এটি চায়, এবং চায় মানে সেটা দৃঢ়ভাবে চায় বলে ব্যাখ্যা করা হয়েছে। তিন নম্বর, ইন্দো প্যাসিফিক নীতিতে ঢাকাকে আরো আন্তরিক হতে হবে। ইউনূস এবং তার অংশীদাররা, এখানে অংশীদার বলতে ইউনূসের যে সংগঠনগুলো, জামাতি সংগঠন, আপনার গতি সংসদের যে দল, ন্যাশনাল ক্রিমিনাল পার্টি এনসিপি, তারা এবং অন্যান্য যে সন্ত্রাসবাদী দল, তারা এইটার একদম অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে। এবং এই যে আমাদের যে নীতি আছে, ইন্দো প্যাসিফিক নীতি, সেই আপনাদের যে অংশীদারিত্ব, এই অংশীদারিত্ব অন্ধ, বধির এবং বিবেচনাহীন কাজ করে চলেছে, যার থেকে
দ্রুত বেরিয়ে আসতে হবে এবং এই ব্যাপারে একটা ডিপ্লোম্যাটিক নোট ঢাকাকে পাঠানো হয়েছে। ইসলামিক জঙ্গিদের 17টা গ্রুপ ঢাকায় আশ্রয় প্রশ্রয় মদত অর্থায়ন, আচ্ছা, তারপর স্টেট এবং নন স্টেট অ্যাক্টরের কাজ করছে। সমস্ত সাপোর্ট ইউনূস দিয়ে যাচ্ছে। এই ব্যাপারে বারবার সতর্ক করা সত্ত্বেও ইউনূস সরকার এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি এবং কান দিচ্ছে না। ঢাকার সরকার সার্বভৌমত্ব চীনের কাছে বহু আগেই হারিয়ে ফেলেছে। ঢাকার যে সার্বভৌমত্ব, বাংলাদেশের সার্বভৌমত্ব, সেটা বলছে ঢাকার সার্বভৌমত্ব অনেক আগেই চীনের কাছে হারিয়ে ফেলেছে। 5 নম্বর, এক অনিরাপদ দেশ বাংলাদেশ হয়ে উঠেছে। এক অনিরাপদ দেশ, শহর ত্রাসে পরিণত হয়েছে, যেখানে শান্তিপূর্ণ, ইনক্লুসিভ এবং সুষ্ঠু নির্বাচনের মানে কোন রকম এও আপনার কি লিখেছে, মানদণ্ডে উপনীত হওয়া যায় না। অর্থাৎ বলছেন অনিরাপদ শহরে পরিণত হয়েছে, যেখানে শান্তিপূর্ণ এবং ইনক্লুসিভ সুষ্ঠু নির্বাচনের মানদণ্ডে উপনীত হওয়া যায় না। 6 নম্বর, মত প্রকাশের স্বাধীনতা, সংখ্যালঘু নির্যাতন, মব ভায়োলেন্স, বিচার বা বিভাগের স্বাধীনতা শূন্যের কোঠায় নেমে এসেছে, যা কোনো মতে বরদাস্ত করা হবে না। 16টি মানবাধিকার ইস্যু, 6 নম্বর পয়েন্ট, 16টি মানবাধিকার ইস্যু শূন্যের কোঠায় নেমে এসছে। ত্রাস ও ভীতির সঞ্চার, যেটা ভারত এবং ওয়াশিংটন এইটা দর্শকের ভূমিকায় আর বসে থাকতে পারবে না। ঢাকার কাছে কঠিন সময় আসছে। এটা কেবল আমাদের একার কথা নয়, ঢাকা এই ওয়াশিংটন এবং ভারতের যৌথ সিদ্ধান্ত। 7 নম্বর, ভারতকে কৌশলগত চাপে রাখার মানে এই নয় যে চীনকে সমৃদ্ধ করা। এতে ভারত ইউএস তাদের এই নীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। অর্থাৎ ইউএস এবং ইন্ডিয়া যৌথভাবে যে এই বিষয়ে কাজ করছে, সেটা তারা বারবার মনে করে দিয়েছেন। এখন আপনারা ভাববেন যে একদিকে ট্যারিফ নিয়ে এত কিছু ট্রাম্প করছেন, আবার পাশাপাশি মার্কো রুবিও, জেডি ভান্স, তারাও আবার একটা প্যারালালি একটা যোগাযোগ রেখে যাচ্ছে ভারতের সঙ্গে। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যে এরাও ধরে নিয়েছে যে ট্রাম্প ইমপিচড হবেন, ভারতকে কাট করা যাবে না, চীনকে কাট করা যাবে না, রাশিয়া তার তেল বিক্রি করবে এবং ইউক্রেনে নতুন করে আবার যুদ্ধ শুরু করবে। কারণ আমেরিকা যা করেছে, আমাদের মালিক যা করেছেন, মালিক তো একেবারে ন্যাটোর তো গোষ্ঠীর পিন্ডি পাকিয়ে দিয়েছেন। সে ন্যাটো নিয়ে আমি পরে একটা ভিডিও করব, ন্যাটোটা নিয়ে। আর একটা ভিডিও করব, সেটা হচ্ছে বঙ্গোপসাগরে নতুন একটা নৌবন্দর হচ্ছে, সামরিক নৌবন্দর। সেটা ব্যাপারেও আপনাদের বলবো নেক্সট কোন একটা ভিডিওতে। আজকে এই যে
আপনারা দেখছেন যে মার্কো রুবিও একরকম কথা বলছেন, ভারতের সঙ্গে যোগাযোগ করছে, ট্রাম্প আবার ওদিকে 500% ট্যারিফ বসানোর কথা বলছেন, একেবারে দুমদাম বকে যাচ্ছেন। এর আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম, মার্কিন কংগ্রেস, ডেমোক্র্যাট এবং রিপাবলিকান তিনজনেই বলে দিয়েছিল যে আপনি এখন আর কোনো রকম টুইট করবেন না, ভারতের বিরুদ্ধে কোনো রকম মুখ খুলবেন না। কিন্তু মালিক তো মালিক আবার একটা ছেড়ে দিয়েছেন, ভারত মোদীজি আমার খুব ভালো বন্ধু, কিন্তু আমায় খুশি করতে পারেননি। তিনি এখন ইউএস থেকে তেল কিনে যাচ্ছেন, তাই আমি তার উপরে 500% ট্যারিফ চাপাবো। এতে কি হচ্ছে? ইউএস এর সঙ্গে সম্পর্ক খারাপ হচ্ছে। ইউএস জানে যে বহু বছর বাদে আমাদের সঙ্গে সম্পর্কটা একটুখানি ঠিক হয়েছে, তাই আমাদের যদি করতে হয় তাহলে এমন কিছু করে দেখাতে হবে যেটাতে ভারত সন্তুষ্ট হয়। ভারত যেটা বরাবরই চাইছে যে বাংলাদেশ থেকে পা তোলো। তাই এই সামন্তরাল একটা প্রশাসন দুদিকে চলছে, একদিকে হচ্ছে ট্রাম্প আর তার কয়েকজন সঙ্গী সাথী, আর বাকিটা হচ্ছে পুরো ইউএস কংগ্রেস, ইউএস ডেমোক্র্যাট এবং রিপাবলিকান এবং আপনার মানে মার্কো রুবিও, জেডি ভান্স। আর এরা জানে, মার্কো রুবিও জেডি ভান্স জানেন যে ইমপিচ হলে পরে তাহলে জেডি ভান্স হবেন পরবর্তী রাষ্ট্রপতি। তাহলে পরবর্তী রাষ্ট্রপতিকে দাঁড় করাতে গেলে এখন থেকে ভারতের সঙ্গে কাজ করতে হবে, যাতে ভারতের সঙ্গে যে সম্পর্কটা ট্রাম্প নষ্ট করেছেন সেই সম্পর্ক যাতে পুনরুদ্ধার করা যায়। তাই এখন বাংলাদেশের ব্যাপারে তারা উঠে পড়ে লেগেছে। এটা হলো মোদ্দা ব্যাপার। তবে এই যে সমস্ত আলোচনাটা হয়েছে, এই আলোচনার মধ্যে ইউনূস সম্পর্কে কোনো রকম মন্তব্য করা হয়নি। শুধু বলা হয়েছে, ইউনূস ওদেরকে খলিলুরকে বলে দেওয়া হয়েছে যে ভারত এবং ওয়াশিংটন চায় দ্রুততম এই সময়ের মধ্যে এইগুলো ঠিক করতে। যদি না হয় তাহলে ডক্টর ইউনূসকে, সরকার প্রধানকে এবং সরকারের অন্যান্য যারা আছে অংশীদারগণ, তাদেরকে চরম শাস্তি পেতে হবে, এবং সেটা খুব বেশি দূরে নয়। কারণ যা হচ্ছে, ইউনূসের কিন্তু খাল খিঁচে দেবে, এইটুকু বলা যায়। ভারতও খিঁচবে, আমেরিকাও খিঁচবে। যদি ভারত তুলে না আনে তাহলে এবারে আমেরিকা তুলে নিয়ে যাবে, এ ব্যাপারে নিশ্চিন্ত থাকুন। আর সেক্ষেত্রে ভারত আমেরিকাকে বেস ইউজ করতে দেবে, যে তোমার হেলিকপ্টার নিয়ে এসো, আমার বেসে নামাও, নয়ডায় নামাও, নয়ডা থেকে তুমি তুলে নিয়ে যাও, গিয়ে ঢাকা থেকে তুলে নিয়ে আসো। তাহলে ভারত ঢুকলো না, পার্শ্ববর্তী রাষ্ট্র ঢুকলো না। যে বসিয়েছিল ইউনূসকে বসিয়েছিল ইউএস এসে, নেভি সিল এসে বুটস অন গ্রাউন্ডস করে চ্যাংদোলা করে তুলে নিয়ে চলে যাবে। আর এটা ইউএস এর কাছে কোনো সমস্যাই নয়। এটা পৃথিবী একবার দেখে নিয়েছে, ট্রাম্প দেখিয়ে দিয়েছে। ট্রাম্পের দেখানো পথে হেঁটে মার্কো রুবিও এবং জেডি ভান্স এই কারবারটি করতে চলেছেন। এটা হচ্ছে, আমি কালকে বলেছিলাম রেড সিগন্যাল, অনেকে দিয়ে দিয়েছে গ্রিন সিগন্যাল, আমায় লিখেছেন গ্রিন সিগন্যাল। তো যারা লিখছে তারা ওই বিশ্ব রাজনীতির বও জানে না, তাদের জীবনটা থেমে আছে ইউটিউব আর ফেসবুকে, বাকিটা তাদের কাছে একটা অজানা পৃথিবী। ফলে রেড সিগন্যাল না সবুজ সিগন্যাল, এটা কয়েকদিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে। আপনাদের যে এত কৌতূহল ছিল যে খলিলুর কি বার্তা দিয়ে এলেন, খলিলুর একটা সাংঘাতিক বার্তা নিয়ে এলেন। সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত যৌথভাবে কোনো একটা বড় রকমের অ্যাকশন নিতে যাচ্ছে। সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রকে ভারতের ভূমি ব্যবহার করতে দেওয়া, এটি হলো মূল কথা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কালকে আমি সকালবেলাতে আপনাদের আর একটা খবর দেবো, সেটা হচ্ছে এই যে নৌ বন্দর একটা তৈরি হবে, সেটা কারা কারা ব্যবহার করবে, কারা তৈরি করবে, কত টাকা খরচা পড়বে, কত দিন লাগবে, সে ব্যাপারে ডিটেল দেবো। আর এই নৌবন্দরটা শুরু হচ্ছে যেটা, সেটা বঙ্গোপসাগরে একটা স্বাধীন জায়গায়
মানে দ্বীপ তৈরি করে সেখানে করা হবে কৃত্রিম ভাবে, এবং সেখানে 24টা আপনার থাকবে, প্ল্যাটফর্ম থাকবে 24টা। সেখানে কার কার নৌবাহিনীর জাহাজ থাকবে, তাদের কি কাজ হবে, এবং সেটা হবে সেন্ট মার্টিনের অদূরে, খুব একটা দূরে হবে না, মানে বঙ্গোপসাগরে তাদের একটা উপস্থিতি হয়ে যাবে, এটা আশা করা যাচ্ছে। ধন্যবাদ। আপনারা হয়তো কিছু মনে করবেন না, এই ঠান্ডায় আমি দাড়িতে হাত লাগাতে পারছি না। একই আমার দাড়িগুলো শক্ত, তার উপরে এই ঠান্ডাতে আমার যেটা হয়েছে, দাড়ি কড়কড়ে হয়ে গিয়েছে, আমি শেভ করতে পারছি না, এই অবস্থা আপনাদের কাছে এসছে। গতকালকেও স্নান করিনি, আজকে করবো কিনা তাও জানি না, এত ঠান্ডা হয়ে গেছে। এই 15 তারিখ অব্দি চলবে। যাই হোক, গতকাল একটা খবর বেরিয়েছিল আমাদের কাগজে, আমি সময়ের অভাবে সেই খবরটা করতে পারিনি। সে খবরটা হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র একটা দাবি করেছে, অদ্ভুত দাবি। যে দাবি শুনলে জমদূত ভয় পালিয়ে যাবে। ভারত তো ছেড়ে দিন, নরেন্দ্র মোদী ছেড়ে দিন, জমদূত ভয় পালিয়ে যাবে। দাবিটা হচ্ছে, এইখানে আমাদের বেরিয়েছে, ভেনেজুয়েলা থেকে তেল কিনে ভারতে বেচতে চাইছে ট্রাম্প। এই দেখুন, এই অদ্ভুত দাবি, এর সপক্ষে কিন্তু আমেরিকার কোনো যুক্তি নেই, কিন্তু দাবি করে চলেছে। এইবার খবরটা আমি পড়ি, বেশ মজার খবর। ভেনেজুয়েলার তেল আমেরিকা ভারতে বিক্রি করতে চায় বলে দাবি করলেন আমেরিকান জ্বালানি সচিব ক্রিস্টোফার রাইট, যা কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। রাশিয়া থেকে তেল কেনার ফলে ভারতের উপরে শুল্ক জরিমানা চাপিয়েছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। তার জেরে আমেরিকা ভারত সম্পর্ক বিস্তর টানাপোড়েন হয়েছে। সম্প্রতি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের পরে সে দেশের তেল বাজারের ভান্ডারের উপরে নিয়ন্ত্রণ দৃঢ় করেছে আমেরিকা। ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে তেল কেনা নিয়ে একটি চুক্তি করেছে ওয়াশিংটন। তাতে বলা হয়েছে, আমেরিকাকে 3 থেকে 5 কোটি ব্যারেল উচ্চমানের তেল দেবে ভেনেজুয়েলা, যা বাজার মূল্যে বিক্রি করবে। ট্রাম্পের দাবি, এই তেল বিক্রি করে যে টাকা আসবে তার নিয়ন্ত্রণ থাকবে তার হাতে। বিশেষজ্ঞদের হিসেব অনুযায়ী এই তেলের বাজার মূল্য প্রায় $200 কোটি। বস্তুত ভেনেজুয়েলার এবার গোটা বিশ্বে বিক্রি করার দায়িত্ব নিয়েছে আমাদের মালিক। তা মালিকের দেশ কি বলছে? মালিকের দেশ বলছে, আমেরিকান জ্বালানি সচিব জানিয়েছেন, ভারত সহ গোটা বিশ্বেই ভেনেজুয়েলার তেল বিক্রি করতে আগ্রহী ওয়াশিংটন। ক্রিস্টোফার রাইটের বক্তব্য, আমেরিকার তৈরি পদ্ধতি মেনেই ভেনেজুয়েলার তেল বিক্রি হবে। তেল বিক্রির টাকা পাঠানো হবে ভেনেজুয়েলা, তাতে যা ভেনেজুয়েলার স্বার্থে ব্যবহার হয় তা নিশ্চিত করবে আমেরিকা। দুর্নীতির স্থান থাকবে না। ভেনেজুয়েলা বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেলের ভান্ডার। আমেরিকার নিয়ন্ত্রণের আগে এই তেলের অন্যতম প্রধান কেন্দ্র ছিল ভারত। ধীরে ধীরে সেই বাণিজ্যিক লেনদেন কমেছে। এখন ভারত সব থেকে বেশি তেল কেনে রাশিয়ার কাছ থেকে। রুশ তেল কেনার ফলে আমেরিকা ভারতীয় পণ্যে 50% শুল্ক চাপিয়েছে, তারপর আরো 500% শুল্কের হুমকি দিয়েছে। কূটনীতিকদের প্রশ্ন, আমেরিকার কাছে থেকে ভেনেজুয়েলার তেল কিনতে ভারত রাজি হলে ট্রাম্প কি সেই শুল্ক কমাবেন? এখন প্রশ্ন হচ্ছে, এই যে ট্রাম্প মালিক যে আমাদের দুম করে বলে দিলেন, মালিকের লোক, মালিকের অনুমতি নিয়েই তো বলেছে, তা মালিক চাইছে ভারতকে তেল বিক্রি করবে, কারণ ভারত আগে ভেনেজুয়েলা থেকে তেল কিনতো। যখন ভেনেজুয়েলার ব্যাপারটা বুঝতে পেরেছে, ভারত আঁচ পেয়েছে, তখন থেকে ভেনেজুয়েলা থেকে তেলের এটা সরিয়ে নিয়ে, আমদানিটা সরিয়ে নিয়ে পুরোটা দিয়ে দেয় রাশিয়ার উপরে। তো রাশিয়ার উপর থেকে আমরা 90% কি 85% আমরা তেল আমদানি করি। এখন সেইটা এখন গাত্র দাও হয়ে গেছে। এখন চাইছে যে ওই তেলের ভান্ডার যেটা পাওয়া যাবে, সেখানে এই চীন এবং রাশিয়া, এই দুটো দেশে 300 কোটি মানুষ আছে। সারা পৃথিবীতে যা মানুষ আছে তার প্রায় অর্ধেকের একটু কম মানুষ এই দুটো দেশে আছে।
তো এই দুটো দেশকে যদি কোনোভাবে কবজা করা যায়, তাহলে পরে তেলের ভান্ডার, যেটা উনি একটা দাদাগিরি করে নিয়েছেন, সেই তেলের ভান্ডারটা তাহলে ওনার বিক্রি করতে পারবে। উনি উনি কি বলছেন? উনি বলছেন তেলের সমস্ত টাকাটা, তেল বেচার টাকাটা ওনার কন্ট্রোলে থাকবে, উনি ভেনেজুয়েলাকে দেবেন। মালিক তো, মালিক ভিক্টর কাছ থেকে সমস্ত সম্পত্তি নিয়ে, মানে জমিদার প্রথা, জমিদারি থেকে যা আয় এলো সেই আয় চলে গেল জমিদারি থেকে মালিকের কাছে, মানে জমিদারের কাছে। এইবার জমিদার কি খরচা করবে না করবে, জমিদার নিজের হিসেব মতো করবে। উনি বলছেন যে ভেনেজুয়েলার স্বার্থে আমি ভেনেজুয়েলাকে টাকা দেবো, তা দিয়ে সন্ত্রাসবাদ এবং উন্নতি হবে। তাতে ইরাকে কি হয়েছে? ইরাকে মাস ডিস্ট্রাকশন ওয়েপন বলে ইরাকে ঢুকে ইরাকের তেলের খনিগুলো সমস্ত দখল করলেন। ইরাকের এক ফোঁটা উন্নতি হয়েছে? এক ফোঁটা উন্নতি হয়নি এতগুলো বছরে, শুধু চুষে গেছে। আমেরিকা যা করে সেটা হচ্ছে শুধু চোষার ব্যবসা। এবার দ্বিতীয়টা আসুন, আপনার মনে একটা প্রশ্ন জাগবে যে আরে মশাই, এখনো তো বাণিজ্য চুক্তিই হলো না, তাহলে তেল বিক্রি করবে কি করে? এটা আপনি ভাবছেন, এটা আমি ভাবছি, এটা ট্রাম্প কি ভাবছে না? ওই ট্রাম্পের সচিব রাইট কি ভাবছে না? সেও ভাবছে। এটা হচ্ছে কূটনৈতিক প্রেসার। যত প্রেসারে ফেলা যায় ভারতকে, এটা একটা কূটনৈতিক বার্তা যে আমরা তোমাদের উপর দাদাগিরি করব, যদি তোমাদের কিছু করার থাকে করে নাও। আর ভারতও বেঁকে বসেছে যে ভারত তো ইউরোপের মতো ছোটখাটো দেশ নয় যে ভারতকে এসে চর থাপ্পড় লাগাবে বা ধমকানি দেবে, তার ভারত চুপ করে থাকবে। ভারত স্পিকটি নট হয়ে বসে রয়েছে, রাশিয়া থেকে যেরাম তেল কেনা হচ্ছে সেরামই তেল কিনবে। এটা নিয়ে দেখবেন আবার এই 500 থেকে 1000 কি 2000 কি 5000 একেবারে ট্যারিফ বসবে। আর ভারত চাইছে ট্যারিফ আরো বাড়ুক। প্র্যাকটিক্যালি ভারত চাইছে আরো ট্যারিফ বাড়ুক। ট্যারিফ যত বাড়বে আমেরিকার তত ক্ষতি। ট্রাম্প কতটা বুঝতে পারছেন, কতটা বুঝতে পারছেন না আমি জানি না। ওনার যে বুদ্ধিশুদ্ধি একেবারে নেই তা তো নয়, মালিকের বুদ্ধিশুদ্ধি আছে, কিন্তু মালিক একটা অদ্ভুত খেলায় নেমেছেন। যে খেলাটা হচ্ছে ভারতের সঙ্গে একটা টানাপোড়েন করে ওদিকে চীনকে চাপে রাখতে গেলে ভারতকে দরকার। কিন্তু এভাবে যে কারোর সঙ্গে সুসম্পর্ক গড়া যায় না, সেটা মালিককে কে বোঝাবে? যত এই চাপ বাড়বে তত ভারত, চায়না, রাশিয়া কাছাকাছি আসবে। এই যে রাশিয়া থেকে কিন্তু আমেরিকা তেল কিনছে, গ্যাস কিনছে, খনিজ পদার্থ কিনছে, সব কিনছে। নিজেদের বেলা কিছু নয়, নিজে আমি যা করছি ঠিক আছে, কিন্তু ভারত কেন কিনছে? ভারত কি তোমার মালিকের বাপের সম্পত্তি? ভারত কেন কিনছে? ভারত কিনছে একটা স্বাধীন রাষ্ট্র, সে নিজের মতো কিনছে। তা তুমি কে হে বাধা দেওয়ার? তুমি পৃথিবীর বৃহত্তম শক্তিধর রাষ্ট্র বলে তুমি সারা বিশ্বের ওপরে ছড়ি ঘোরাবে? সেদিন তো চলে গিয়েছে মালিক। মালিক এখন পড়েছে কিন্তু মুশকিলে। মালিক এখন খুব অবস্থা খারাপ। মালিক এখন ভেনেজুয়েলা থেকে তেলটা তো নিয়েছে, তেলটা বেচবে কোথায়? বেচতে হবে এই দুটো দেশে। এই দুটো দেশ হচ্ছে 300 কোটির দেশ। 300 কোটির বাজার না ধরতে পারলে মালিকের সর্বনাশ, এবং মালিককে কিন্তু সোজা হোয়াইট হাউসের গেটের দিকে রওনা হতে হবে। আর সেটা ভারত করেই ছাড়বে। ভারত কি জানে? ঠিক আছে, ইমপিচমেন্ট হলো না, আর 2.5 বছর ঝেলে নেবো ভাই। ট্রাম্পকে 2.5 বছর আরো আমরা সহ্য করে নেবো। কত করবে? করুক না। আমার খাদ্যের অভাব নেই, আমার তেলের অভাব নেই, আমার বিদ্যুতের অভাব নেই, আমার কোনো কিছুরই অভাব নেই। কেউ যদি আমার সঙ্গে এসে আমাকে বলে যে আমি তোমার দোকান থেকে আমি তোমার দোকানে মাল বেচবো, আমি যদি বলি না আমার খাদ্যশস্য যথেষ্ট রয়েছে, আমার তেল ফেল যথেষ্ট রয়েছে, তোমার মালের আমার দরকার নেই, সে দোকানদার কি করবে? ট্রাম্পের এখন এই অবস্থা হয়েছে। ট্রাম্প এখন চাইছেন যে যেভাবেই হোক ভারত আর চীনকে বগল দাবা করে তেলটা বেচতে হবে,
দিয়ে দেশকে দেখাবে যে না দেখো প্রেসিডেন্সিতে আমি একটা কিছু করেছি, ভেনেজুয়েলার মতো দেশকে আমি দাদাগিরি করে আমি বন্ধ করে দিয়েছি, বন্ধ করে দিয়ে আমি এখন এই ভেনেজুয়েলা থেকে তেল এনে আমেরিকার স্বার্থে ব্যবহার করে। ভেনেজুয়েলাকে কত টাকা দেবে? ইরাককে যেমন দেয় ভেনেজুয়েলাকে তেমন দেবে। 90% টাকা নিজের কাছে রাখবে, 10% টাকা দেবে। জলের দামে তেল কিনবে আর সোনার দামে বিক্রি করবে। আমেরিকার যে ধারটা হয়েছে 37-38 ট্রিলিয়ন ডলার, সেটা ধারটা কিছুটা নেমে আসবে। আর আসল কথা কি জানেন তো? আসল কথা হচ্ছে জুনিয়র ট্রাম্পের রাজনৈতিক প্রবেশের একটা রাস্তা প্রশস্ত করে দিয়ে যাচ্ছেন ট্রাম্প। এই জুনিয়র ট্রাম্প তিনি কিন্তু অলরেডি রিপাবলিকান পার্টিতে জয়েন করেছেন এবং একটা ভালো পোস্টে জয়েন করেছেন, বাবা প্রেসিডেন্ট বলে। সেই রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট তিনি যাওয়ার আগে ছেলের জন্য, বাপ তো ছেলের জন্য একটা প্রশস্ত রাস্তা, রাজনৈতিক রাস্তা করে দিয়ে যাওয়ার চেষ্টা করছেন। সেটা কতদূর কি হবে আমি জানি না, তবে আগামী দুটো টার্মে তো রিপাবলিকানদের মানে খুঁজে পাওয়া যাবে না, ট্রাম্প যা করে দিয়েছেন। এখন দেখা যাক এই খেলা কতদূর যায়। এটা কালকেই বেরিয়েছিল, আমি সময় অভাবে করতে পারিনি, আজকে তাই করে দিলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথা, যে খবরটা আমার পাওয়ার কথা ছিল সেই খবরটা আমি পেয়ে গেছি। মার্কিন যুক্তরাষ্ট্র খলিলকে কি বলেছে তার আদ্যপান্ত পুরো খবর আমি পেয়ে গিয়েছি। 7টা পয়েন্ট নিয়ে আলোচনা করেছে, 7টা পয়েন্টে মোটামুটি ধুয়ে দিয়েছে। আর ইউনুসকে যে রাখবে না সেটাও পরিষ্কার করে দিয়েছে, যার জন্য আমি গতকালকে লিখেছিলাম যে আগে ইউনুসকে হটাও, বাংলাদেশ থেকে পা না তুললে পরে কিচ্ছু হবে না। মোদি ফোনই তুলবেন না, গতকালকে লিখেছিল মোদি ফোন তোলেনি, নিজেরাই স্বীকার করছে। তো যাই হোক, আপনারা আবার 6:30